হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু শাহ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু ডব্লিউবিসিএস 2016। তোমাদের জন্য একটা ইনিশিয়েটিভ আমি এনেছি, যার নাম হচ্ছে 10 মিনিট আনন্দবাজার, যেখানে রোজকার আনন্দবাজার পত্রিকা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি এবং তার সঙ্গে অ্যাডিশনাল যে ইনফরমেশানগুলো থাকে সেগুলো আমি প্রোভাইড করে থাকি। সো প্রথমে যেটা বলি যে এই ভিডিওটি যেহেতু কালকের ভিডিওটি আপলোড হয়নি, মানে গত 17 তারিখের, এবং তার সঙ্গে আজকের যে 18 তারিখের যে খবর, টোটাল দুটো দিনের খবর কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো। সো স্টার্ট করছি। ফার্স্টের যে আর্টিকেলটি রয়েছে, হেডিং হচ্ছে আমি কলকাতার তলায় থাকি। এটি তোমরা পড়ে রাখতে পারো ফর ডেসক্রিপটিভ পারপাসের জন্য। এখানে যেটা বলা হয়েছে, সাফাইকর্মী যারা রয়েছেন, মানে যারা কলকাতার চর্মশিল্পের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষজন রয়েছেন, তাদের কিন্তু চিরন্তন কাল থেকেই কিন্তু তাদেরকে একটা সামাজিক বৈষম্যের শিকার হতে হয় এবং অপমান এবং হেনস্থার শিকার হতে হয়, সেটি নিয়েই আর্টিকেলটি রয়েছে। সো যদিও এই পশ্চিমবঙ্গে এই প্রবণতাটি কিন্তু অন্যান্য স্টেটের তুলনায় অনেক কম, কিন্তু তাহলেও কিন্তু কয়েক দশক ধরে কিন্তু এই মানে সামাজিক বৈষম্যমূলক আচরণ চলে আসছে এবং সাম্প্রতিককালেও কিন্তু তার কোনো রকম উল্লেখযোগ্য কোনো আধুনিকীকরণ ঘটেনি এবং তারা যথার্থভাবে বিভিন্ন পরিকাঠামো বা পরিষেবা থেকে তারা কিন্তু বঞ্চিত রয়ে গেছে। সো এই আর্টিকেলটি খুব হেল্পফুল হবে তোমাদের ডেসক্রিপটিভ পারপাসের জন্য। এরপরের আর্টিকেলটি হেডিং অর্থহীন। এটি রিলেটেড হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার কোভিড মহামারী পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে কিন্তু অনেকগুলো ইনসেন্টিভ বা স্কিমের ঘোষণা করেছেন, বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছেন আত্মনির্ভর ভারত গড়ে তোলার উদ্দেশ্যে, এবং সেই প্যাকেজগুলি কতটা ফ্রুটফুল হয়েছে আমাদের ইকোনমিটাকে রিভাইভ করার জন্য, তারই একটা অ্যানালিসিস। এখানে তোমরা যেটা দেখতে পাবে যে বলা হয়েছে যে যত রকম ইনসেন্টিভ দেওয়ার ছিল তা সেগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং যদিও সম্প্রতিকালে বিভিন্ন যে ইন্ডেক্সগুলো রয়েছে, ইকোনমিক ইন্ডেক্স, সেই ইন্ডেক্সগুলোতে কিন্তু যদিও একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, তবুও কিন্তু অর্থনীতিবিদরা যেটা মনে করছেন যে যেহেতু লকডাউনের সময় বিভিন্ন রকমের ব্যবসায়িক পরিষেবাগুলো, মানে বাণিজ্যিক পরিষেবাগুলো বন্ধ ছিল, যার জন্য গৃহস্থদের যাদের ডোমেস্টিক যে এক্সপেন্ডিচার রয়েছে, সেই এক্সপেন্ডিচারটা কিন্তু ফুললি মানে সেই মাত্রায় হয়নি, যার জন্য কিন্তু এক্সপেন্ডিচার কম হওয়ার কারণে কিন্তু একটা বিশেষ বিপুল সংখ্যক একটা টাকা কিন্তু সেভিংস খাতে চলে গেছে এবং সেই টাকাই কিন্তু বর্তমানে খরচ হচ্ছে। সো তার জন্যই এই অগ্রগতিটা দেখা গেছে, সূচকে যে গ্রোথটা লক্ষ্য করা গেছে সেটা কিন্তু তারই প্রতিফলন। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে যদি এটাই হয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু এই সূচকে আবার একটা মানে পতনের সম্ভাবনা রয়েছে, কারণ যদি নতুনভাবে এই অর্থনীতিকে চাঙ্গা যদি না করা যায়, তাহলে কিন্তু শুধুমাত্র আগের যে সমস্ত সেভিংসের টাকা যেগুলো অলরেডি জমে গেছিলো, সেগুলোকে খরচা করে আবার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার রিভাইভ করাটা কিন্তু অতটা সোজা হবে না, এবং নতুন ইনসেন্টিভগুলো কতটা কাজ করছে সেটা কিন্তু পরবর্তী যে ত্রৈমাসিক রয়েছে সেই ত্রৈমাসিকের যে সূচকের যে হাল হবে, সেই সূচক থেকেই কিন্তু বোঝা যাবে। সো এটা তোমরা পড়ে রাখতে পারো। এখানে আরও একটি কথা বলা হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রগুলো রয়েছে, সেই অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু যেমন কৃষিক্ষেত্রের পরেই যেটি রয়েছে গৃহনির্মাণ ক্ষেত্রটি কিন্তু আমাদের কৃষির পরেই সর্বাধিক কর্মসংস্থান হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে গৃহনির্মাণ ক্ষেত্রটি কিন্তু এগ্রিকালচারের পরেই সর্বাধিক মানে কর্মসংস্থান হয়, এবং সেই ক্ষেত্রে বিবিধ ছাড় ও আর্থিক সুবিধা দেওয়ায় কর্মসংস্থান কিন্তু সেখানে বাড়তে পারে, এবং গৃহনির্মাণের ক্ষেত্রে যদি চাহিদা বাড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্টলি তার এফেক্ট কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলোতেও পড়বে, এবং তাছাড়াও আরও 26টি নতুন যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল লোনের ব্যবস্থা করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
এরপরের আর্টিকেলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটির হেডিং হচ্ছে অকাল বিবাহ। এটি রিলেটেড হচ্ছে কোন নাবালিকা, যে বিবাহ, নাবালিকা বিবাহ হচ্ছে আমাদের দেশে আইনত নিষিদ্ধ, সেটির পরিপ্রেক্ষিতে এই আর্টিকেলটি। এবং আর্টিকেলটিতে যেটা বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন কিন্তু তৎপর হয়েছে এই নাবালিকা বিবাহ রোখার জন্য, এবং সম্প্রতি ব্লক স্তরের যারা আধিকারিক রয়েছেন তাদের কাছেও কিন্তু লিখিত নির্দেশ গেছে যে নাবালিকা বিবাহের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তির নামে সত্বর পুলিশে অভিযোগ জানাতে হবে, এবং এফআইআর দায়ের করতে হবে পাত্রপক্ষ এবং বিবাহের সঙ্গে যুক্ত পুরোহিত বা ইমাম যারাই এটার সঙ্গে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধেও। কিন্তু ব্যাপারটি যেটা হচ্ছে যে অর্ডার তো দেওয়া হচ্ছে, কিন্তু সেটা মান্যতা কতটা করা হচ্ছে তা নিয়ে কিন্তু একটি দ্বিমত রয়েছে। কারণ শুধুমাত্র মুচলেখা দেওয়া মানেই কিন্তু কোনো একটি সামাজিক অন্যায় বা সামাজিক যে শোষণ সেটাকে কিন্তু রোধ করা যায় না যতক্ষণ না সেটা সঠিকভাবে কার্যকর হচ্ছে। এবং এখানে একটি ইনফরমেশন রয়েছে যে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে নাবালিকা বিবাহ ও পাচার রোধ করার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে যার নাম স্বয়ংসিদ্ধা কমিটি। আমি হাইলাইট করে দিচ্ছি, তোমরা এখানে দেখতে পাবে। দেখতে পাচ্ছ তোমরা যে স্বয়ংসিদ্ধা কমিটি বলে একটি কমিটি গঠন করা হয়েছে, যেটি হচ্ছে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে গঠিত হয়েছে, এবং তার উদ্দেশ্য হলো নাবালিকা বিবাহ ও পাচার রোধ করা। এবং এছাড়াও অন্যান্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে শুধুমাত্র কিন্তু এই পদক্ষেপগুলি যথেষ্ট নয় যতক্ষণ না সমাজের একটা প্রবল পুরুষতান্ত্রিক মানসিকতা, কারণ কন্যা সন্তানকে এখনও অবধি কিন্তু সমাজ কিন্তু একটা দায় হিসেবে দেখে, এবং তাদের যদিও এটা অনেক পরিমাণে কমেছে বিভিন্ন প্রকল্প, সরকারের যে প্রকল্পগুলো রয়েছে যেমন কন্যাশ্রীর প্রকল্প স্টার্ট হওয়ার পর থেকে কিন্তু অনেক বেশি সংখ্যক কন্যা যারা রয়েছেন, নাবালিকা যারা রয়েছেন তারা কিন্তু তাদের স্কুলে এনরোলমেন্ট অনেক বেশি বেড়ে গেছে, এবং তারা কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়েছেন, এবং এটা কিন্তু তাদেরকে স্কুলমুখী করতেও যথেষ্ট সাহায্য করেছে। এবং তার সঙ্গে এই যে সচেতনতা, যে নাবালিকা যে বিবাহ, সেই বিবাহের যে কুপ্রভাব, সেটা সচেতনতার সম্বন্ধেও কিন্তু তাদেরকে অনেক বেশি আগের চেয়ে অ্যাওয়ার করেছে। তো যেটা বলা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর যে এই স্টেপটি নিয়েছে সেটা কিন্তু একটা অন্যতম পদক্ষেপ হিসেবে অন্যান্য জেলাগুলো দেখছে, এবং অন্যান্য জেলাগুলোও কিন্তু চাইলে এই পদক্ষেপগুলো অনুসরণ করতেই পারে। এরপরের আর্টিকেলটি নতুন শহর গড়ার ডাক প্রধানমন্ত্রীর। এখানে যেটা বলা হয়েছে যে বর্তমানে যে কোভিড-19 পরিস্থিতিতে যে সমস্ত আমাদের স্টেপ নেওয়া হয়েছে সেগুলি কিন্তু আমাদেরকে একটা অভিজ্ঞতা প্রদান করেছে যে শহুরে পরিকাঠামো, যেটি আমাদের বর্তমান শহুরে পরিকাঠামো, সেটার কিন্তু একটা ঢেলে সাজানোর একটা দরকার রয়েছে, এবং এই যে স্মার্ট সিটি করার যে কাজ, সেখানে কিন্তু দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান করেছেন। এবং তার সঙ্গে বিভিন্ন স্টেপ, যেমন যেটা আমরা লক্ষ্য করেছি পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, যে অনেক শ্রমিক কিন্তু রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াতে যান কাজের সন্ধানে, এবং তারা কাজ পেয়েও যান, কিন্তু যেটা প্রবলেম হয় যে তাদের অ্যাকোমোডেশন বা বাসস্থান তারা কিন্তু খুঁজে পান না। সো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি স্কিম আনার ব্যবস্থা চলছে, যেটার নাম তোমরা জেনে রাখো। সেটির নাম হচ্ছে ARHC। বা এর ফুল ফর্ম হচ্ছে অ্যাফোর্ডেবল রেন্টাল হাউসিং কমপ্লেক্স। অ্যাফোর্ডেবল রেন্টাল হাউসিং কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি কী? এটি হচ্ছে মেনলি ফর সে সমস্ত আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কারদের জন্য যারা কাজের সন্ধানে আরবান এরিয়াতে আসেন, এবং তাদেরকে কিন্তু খুব কম দামের, খুব কম কিস্তিতে কিন্তু তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হয়। এবং তাছাড়াও অন্যান্য যে সমস্ত ওয়ার্কার রয়েছেন আনঅর্গানাইজ সেক্টরের, শুধু পরিযায়ী শ্রমিক না, অন্যান্য আনঅর্গানাইজ সেক্টরের যে ওয়ার্কার রয়েছেন তাদেরও কিন্তু এই পরিষেবা দেওয়া হবে। সো এটি একটি এছাড়াও অন্যান্য যে সমস্ত স্টেপগুলো রয়েছে, যেমন সুবিধাজনক পরিবহন ব্যবস্থা, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, এগুলো রয়েছে সরকারের লক্ষ্য। সো এটি একটি অন্যতম স্টেপ যেটি ভবিষ্যতে কিন্তু ARHCর মাধ্যমে প্রদান করা হবে। এখানে আরও একটি ইনফরমেশান রয়েছে যে দ্বাদশ ব্রিক্স সম্মেলনে মোদি বার্তা দিয়েছেন করোনার টিকা তৈরির পাশাপাশি তা অন্য দেশের পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ভারত কিন্তু বড় ভূমিকা নেবে।
সো এখানে যে কথাটি রয়েছে ব্রিক্স, তোমরা অনেকেই জানো এবং অনেকেই জানো না যে ব্রিক্স সম্মেলন অ্যাকচুয়ালি ব্রিক্স অর্গানাইজেশনটা ঠিক কী। সো এটি কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, ব্রিক্স রিলেটেড কোশ্চেন আসতেই পারে। এটি এটি ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং এটি সম্পর্কে বিস্তারিত আমরা একটু জেনে নেব। এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্রিক্স ব্রিক্স যেটি রয়েছে সেটি অ্যাকচুয়ালি যে 5টি লিডিং এমার্জিং ইকোনমি রয়েছে বিশ্বজুড়ে, যারা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই 5টি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলির যে সংগঠন সেটি ব্রিক্স নামে পরিচিত। মানে প্রত্যেকটি দেশের নামের প্রথম যে লেটারটি রয়েছে সেই লেটার নিয়ে এটির নামাকরণ হয়েছে এবং এটির যে ব্রিক্স যে লিডার্স সামিট সেটা কিন্তু অ্যানুয়ালি ডাকা হয় এবং এটি কিন্তু অ্যাকচুয়ালি কোনো অর্গানাইজেশন হিসাবে বিলং করে না। অ্যাকচুয়ালি এটি কিন্তু একটা অ্যানুয়াল সামিট হিসাবে একটি অ্যানুয়াল সামিট হিসাবে 5টি দেশের যে সুপ্রিম লিডার্স রয়েছে তাদের অ্যানুয়াল সামিট হিসেবে কিন্তু এটি পরিচিত। এবং এই যে চেয়ারম্যানশিপটা যে রয়েছে, মানে কে কোন দেশ এই সংগঠনের চেয়ারম্যান হবে, সেটি কিন্তু এই অ্যাক্রোনিমে লুকিয়ে রয়েছে যে BRICS। এটি কিন্তু মানে রোটেট হয়। মানে ধরো এক বছরে কোনো ব্রিক্সের যদি চেয়ারম্যান থাকে ব্রাজিল, তার পরবর্তী বছরে কিন্তু তার চেয়ারম্যান হবে রাশিয়া এবং এভাবেই ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এভাবেই চলে আসবে। সো আরও কয়েকটি ইম্পর্ট্যান্ট যেটা যে এই যে ব্রিক্সটি যে সংগঠনটি সেটি কিন্তু ওয়ার্ল্ড যে পপুলেশন রয়েছে, মানে এই ব্রিক্সের আওতায় যে 5টি দেশ রয়েছে সেই 5টি দেশ কিন্তু ওয়ার্ল্ডের পপুলেশনের 40%কে হোল্ড করে এবং টোটাল যে ওয়ার্ল্ডের জিডিপি রয়েছে তার কিন্তু 30% কিন্তু অ্যাকাউন্টেবল এই কান্ট্রিগুলো। সো বুঝতেই পারছো এই সংগঠনটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংগঠন আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে। এবং এর কিভাবে উৎপত্তি হলো, এটির উৎপত্তি হয় 2001 সালে ইকোনমিস্ট জিম ও নেল দ্বারা। তিনি একটি রিপোর্টে ব্রাজিল, রাশিয়া এবং ইন্ডিয়া, চায়না এই 4টে ইকোনমিরকে একটা মানে সিগনিফিক্যান্ট শেয়ার হিসাবে তুলে ধরেছিলেন যে ওয়ার্ল্ডের প্রোডাকশন এবং পপুলেশন নিরিখে। এবং তিনি কিন্তু ফর্মালাইজ করেছিলেন এই 4টি দেশের গ্রুপকে, যেটার নাম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। সেটা কিন্তু উনি বলেছিলেন ব্রিক বা BRIC। মানে প্রথমে কিন্তু সাউথ আফ্রিকা এখানে ইনক্লুডেড ছিল না, এটি প্রথমে ব্রিক নামেই পরিচিত ছিল, BRIC। এবং 2006 সালে রেগুলারলি ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশন স্টার্ট হয় এবং এই সমস্ত দেশে যে ফরেন মিনিস্টাররা রয়েছেন তারা কিন্তু ইউএন জেনারেল অ্যাসেম্বলি জেনারেল ডিবেটের পাশাপাশি কিন্তু তারা একটি ইনফর্মাল ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশন বৈঠকে বসেন। এবং এর শেষ অ্যাকচুয়াল যে সূত্রপাত হয়েছিল সেই সূত্রপাতটি হয় 2009 সালে, যেটি রাশিয়ান ফেডারেশন সংগঠিত হয়েছিল এবং এটি জোর দিয়েছিল হচ্ছে গ্লোবাল ফিনান্সিয়াল আর্কিটেকচারের উপর। এবং সাউথ আফ্রিকাকে ইনভাইট করা হয়েছিল এই ব্রিক যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীতে জয়েন করার জন্য। সেটি হয়েছিল ডিসেম্বর 2010-এ এবং এই সাউথ আফ্রিকা এই গ্রুপে জয়েন করার পর এই গ্রুপটিকে ব্রিক থেকে ব্রিক্স নামে ডাকা হয়। এবং এর অবজেক্টিভগুলো আমরা একটু দেখে নেব যে এই গ্রুপের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর মধ্যে যে সাস্টেনেবল, ইকুইটেবল এবং মিউচুয়ালি বেনিফিশিয়াল ডেভেলপমেন্ট তাকেই ডিপেন্ড বা ব্রডেন বা এবং ইন্টেন্সিফাই করার জন্য। এবং হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন যে অবজেক্টিভসগুলো রয়েছে যেমন গ্রোথ, ডেভেলপমেন্ট এবং পভার্টি এলিভিয়েশন এবং ইকোনমিক স্ট্রেংথ করে তোলা এবং নতুন যে প্রমিজিং পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক এন্টিটি এবং তার বাইরেও যে অন্যান্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইস্যুসগুলো রয়েছে সেগুলো কিন্তু রিফর্ম করা এই গোষ্ঠীর উদ্দেশ্য। এর পরের আর্টিকেলটির হেডিং বেকারত্বের হার কমলেও নেই স্বস্তি। যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলি রয়েছে যারা বিভিন্ন সূচক বার করে, যেমন উপদেষ্টা সংস্থা CMIE তার পরিসংখ্যান অনুযায়ী কিন্তু 15 নভেম্বর শেষ হওয়া সপ্তাহে 6%-এরও নিচে বেকারত্বের হার নেমে এসছে। কিন্তু যেটি আসল যে এর চিত্র, বেকারত্বের যে চিত্র, সেটি কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন তার চেয়েও বেশি ভয়াবহ। কারণ কোভিডে পরিস্থিতিতে কিন্তু অনেকেই চাকরি হারিয়েছেন, বোথ অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টর, এবং সেখান থেকে তারা কিন্তু এখনও তাদের নতুন কোনো জবের সন্ধান কিন্তু তারা পাননি। এবং যেটি মনে করা হচ্ছে যে বেকারত্বের হার
যেটি আগের সপ্তাহে 6.89% ছিল এবং সেটি কিন্তু আলোচ্য সপ্তাহে 5.45%-এ নেমে গেছে এবং যেটা দেখা যাচ্ছে এই 2 সপ্তাহের মধ্যে শহরে বেকারত্বের হার 6.61% থেকে বেড়ে 7.05% হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বেকারত্বের ধাক্কা কম মনে হচ্ছে। গ্রামে ওই হার 7.01% থেকে এক ধাক্কায় 4.7%-এ নেমে গিয়েছে বলে। কিন্তু যেটি বলা হচ্ছে যে এই গ্রামের যে বেকারত্বের হার সেটি কিন্তু কমে গিয়েছে, তার কারণ যেটা সেটাও কিন্তু খুব একটা জুৎসই কারণ নয়, কারণ গ্রামের যে সিনারিওটা রয়েছে বর্তমানে সেটি কিন্তু হচ্ছে যে যারা কাজ পাচ্ছেন তারা কিন্তু তাদের নিজের যোগ্যতা বা নিজের যোগ্যতার মানদণ্ড অনুযায়ী কাজ পাচ্ছেন না এবং তারা নিজেদের যোগ্যতার যে অনেক নিচের যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু গ্রহণ করতে তারা বাধ্য হচ্ছেন এবং মূলত তাদের যে কাজগুলো জুটছে সেগুলো কিন্তু গ্রামে 100 দিনের কাজের মতো যে প্রকল্পগুলো রয়েছে তাতে। সুতরাং খাতায় কলমে বেকারত্বের হার কমছে ঠিকই, কিন্তু তাতে কিন্তু ওভারঅল যে পিকচারটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট সুবিধের নয়। এর পরের দুটো আর্টিকেল রয়েছে যেগুলো অ্যাজ অ্যান এমসিকিউ আসতে পারে। ড্রোনে সায়ের আর্জি, দেশের 100টি জেলায় ড্রোনের মাধ্যমে ধান খেতে ছবি তোলাতে চায় কৃষি মন্ত্রক এবং সেই উদ্দেশ্যে নথিভুক্ত কয়েকটি বেসরকারি সংস্থাকে ড্রোন ব্যবহারের অনুমতি দিতে বিমান নিয়ন্ত্রক ডিজিসিএকে আর্জি জানালো তারা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষির পরিস্থিতি দেখতে এই সিদ্ধান্ত। আরেকটি আর্টিকেল রয়েছে ছোট্ট করে যেটা তোমরা নোট করে রাখতে পারো, নতুন যেটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ক্রিস গোপাল কৃষ্ণন রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের প্রথম চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। এর পরের আর্টিকেলটি ডেসক্রিপটিভ কলামের কাচের ঘরে ঢিল ছুঁড়ে গেলেন। অ্যাকচুয়ালি এটি আমেরিকার যে সম্প্রতি নির্বাচন ফলাফল রয়েছে সেই ফলাফলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির যে প্রতিনিধি তিনি কিন্তু বারেবার দাবি করে আসছেন যে এই ফলাফলটা একটি বায়াসড এবং এটি একটি নিরপেক্ষ ফলাফল নয় এবং এর পিছনে অনেক দুর্নীতি জড়িয়ে আছে। কিন্তু এই যে দোষারোপ করা একে অপরের বিরুদ্ধে সেটি কিন্তু নতুন কিছু নয়, এটি আমেরিকার চিরাচরিত ইতিহাস যে যে পক্ষই হারবেন তারা কিন্তু অপরপক্ষকে দোষারোপ করেন এবং তাকে অপরপক্ষকে বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত করেন। সুতরাং তোমরা এই আমেরিকার নির্বাচনের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি কিন্তু এই আর্টিকেলের মাধ্যমে সুন্দরভাবে পেয়ে যেতে পারো, সুতরাং তোমরা এটা কিন্তু পড়ে রাখতে পারো। এর পরের আর্টিকেলটি রয়েছে একটি জীবন, এটি তোমরা ডেসক্রিপটিভ কলামে পেয়ে যাবে, ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য পড়ে রাখতে পারো। এটি রিলেটেড হচ্ছে ভেটারেন অ্যাক্টর সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটেছে সম্প্রতি আমরা জানি এবং তার যে ক্যারেক্টার, তার যে বর্ণময় চরিত্রটি ছিল তারই একটি সুন্দর উপস্থাপনা এই আর্টিকেলটির মাধ্যমে রয়েছে। সো কোনো একটি মনীষী বা কোনো বিখ্যাত ব্যক্তিত্বের যদি কোনো আর্টিকেল নিয়ে কিছু লিখতে আসে তাহলে কিন্তু তোমাদের এই আর্টিকেলটি হেল্প করবে। বিভিন্ন খুব সুন্দর সুন্দর ওয়ার্ড বা খুব সুন্দর সুন্দর শব্দ কিন্তু ইউজ হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের বাংলাতে ভোকাবুলারি ইনক্রিজ করতে সাহায্য করবে। সো তার জন্য তোমরা কিন্তু এটা পড়ে রাখতে পারো। পরের হেডিং যে ব্যর্থ এবং আর্টিকেলটি রিলেটেড হচ্ছে আমাদের রাজ্যের যে চিকিৎসা পরিকাঠামো রয়েছে, বিশেষত ক্যান্সার রোগের উদ্দেশ্যে যে চিকিৎসার পরিকাঠামো রয়েছে সেটা কিন্তু যথেষ্ট নয় সেই উদ্দেশ্যে এবং যেটি বলা হচ্ছে যে শুধুমাত্র কলকাতা বাদ দিয়ে বিভিন্ন জেলাগুলোতে কিন্তু অ্যাডিকুয়েট ফেসিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাডিকুয়েট নাম্বার অফ ডক্টরস নেই বা স্পেশালিস্ট নেই যারা কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ এবং তারা শুধুমাত্র তাই নয়, যারা শল্য চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু ওয়েল ইকুইপড নন, কারণ তাদের যে ক্যান্সারের যে 3টে উপায় আছে ক্যান্সারের ট্রিটমেন্টের সেগুলো হচ্ছে রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জারি। সো বিভিন্ন জায়গায় দেখা গেছে যে রেডিওথেরাপি, কেমোথেরাপি করার জন্য কিন্তু উপযুক্ত ইকুইপমেন্ট কিন্তু নেই। সো এই আর্টিকেলটির মাধ্যমে আমাদের রাজ্যে ক্যান্সার যে চিকিৎসা সেই চিকিৎসার যে পরিকাঠামো সেই পরিকাঠামোর হালটি তুলে ধরা হয়েছে। তোমরা এটি পড়ে রাখতে পারো। ডেসক্রিপটিভ রাইটিংয়ে যদি কোনো এই সংক্রান্ত কোনো আর্টিকেল মানে এই সংক্রান্ত কোনো প্রতিবেদন লিখতে আসে তাহলে কিন্তু এটা যথেষ্ট হেল্পফুল হবে তোমাদের জন্য।
এর পরের আর্টিকেলটি বহুল প্রচারিত মানে বহুল আলোচিত একটি আর্টিকেল। এর আগেও আমি অনেকবার আলোচনা করেছি। হেডিং হচ্ছে বঙ্গের যুক্তিতে চাপে অর্থমন্ত্রক, যেটি বলা হয়েছিল কেন্দ্র পক্ষ থেকে বিভিন্ন রাজ্যগুলিকে যে জিএসটির যে কম্পেনসেশন রয়েছে, মানে রাজ্যগুলি কেন্দ্র সরকারের কাছ থেকে যে জিএসটির মারফত যে পাওনাটি রয়েছে, সে পাওনা মেটানোর জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার যে স্টেপটি নিয়েছিল, যে তারা বলেছিল যে বাজার থেকে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে খুব কম সুদে ধার করে তারা কিন্তু সে রাজ্য সরকারকে সে ধারগুলি দেবে, এবং টোটাল যে ধার মেটানো হবে সেটির পরিমাণ কিন্তু 1.10 লক্ষ কোটি টাকা। কিন্তু রাজ্যগুলির চলতি অর্থবছরে কিন্তু কেন্দ্র সরকারের কাছে মোট 1.82 লক্ষ কোটি টাকা পাওয়ার কথা, এবং 1.10 লক্ষ কোটি টাকা দিলেও বাকি যে 72,000 কোটি টাকা সেটি কিন্তু দেওয়ার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। সো রাজ্যগুলি এটাই দাবি করছে যে যদি ওই 1.10 কোটি লক্ষ টাকার সঙ্গে সঙ্গে 72,000 কোটি টাকাও দিয়ে দেওয়া যায়, তাহলে সেখানে তো কোনো অসুবিধা থাকার কথা না। এই হিসেবেই কিন্তু আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন, এবং তিনি এটি পরামর্শ করেছেন যে যেভাবে এই 1.10 লক্ষ কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার বলছে, ঠিক সেভাবেই কিন্তু 72,000 কোটি টাকা যদি দেওয়া যায় তাহলে কিন্তু রাজ্য সরকারের উপর সুদের হার যেটা আছে, সুদের চড়া হার যেটি রয়েছে সেটি থেকে কিন্তু তারা নিষ্কৃতি পাবে, এবং তাদের পক্ষে কিন্তু রাজকোষ ঘাটতি যেটি রয়েছে সেটি কিন্তু মেটানোটা অনেক সুবিধা হবে। এর পরের আর্টিকেলটি হেডিং চীনা কৌশল রুখতে সক্রিয় নয়াদিল্লি। অ্যাকচুয়ালি চীনের সঙ্গে যে আমাদের স্থল সীমান্তে যে একটি ঝামেলা চলছে সেটি তো রয়েছেই, তার সঙ্গেও ইন্ডিয়া যেটা স্ট্রেস দিচ্ছে যে জলভাগ বা আমাদের যে মেরিন যে এরিয়া আছে, মেরিন এরিয়াতে কিন্তু যাতে বেজিং অতি সক্রিয় না হয়ে যায়, মানে তাদেরকে যাতে দমানো যায় সেই উদ্দেশ্যে কিন্তু ভারত সচেষ্ট হয়েছে, এবং যে বিভিন্ন যে আসিয়ান গ্রুপভুক্ত কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর সঙ্গে কিন্তু সম্প্রতি একটি ইস্ট এশিয়া সামিট বা ইস্ট এশিয়া সামিট বলে একটি যে অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনের 15th মিটিং যেটি ভার্চুয়ালি হয়েছে, সেই ভার্চুয়ালি মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে উপস্থিত থেকেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং তিনি যেটি বলেছেন যে আসিয়ান যে সমস্ত কান্ট্রি রয়েছে তারা কিন্তু সাউথ চায়না সি পলিসি একটি নতুন পলিসি আনতে চলেছে, এবং সেই পলিসিতে কিন্তু মেনলি বেজিংয়ের পক্ষ থেকে যে সমস্ত শর্তগুলো দেওয়া হচ্ছে সেই শর্তগুলোকে তিনি না মানার জন্য আর্জি জানিয়েছেন। কারণ ব্যাপারটি হচ্ছে যে সাউথ চায়না সিতে কিন্তু বেজিংয়ের একটা যথেষ্ট মানে চায়নার ইন্টারেস্ট লুকিয়ে আছে, এবং বেজিং যে শর্তগুলি প্রোভাইড করছে সেগুলো কিন্তু আসিয়ান গ্রুপগুলোর জন্য গ্রুপগুলোর যে কান্ট্রিগুলো রয়েছে আসিয়ান গ্রুপের, সেই আসিয়ান গ্রুপের কান্ট্রিগুলোর পক্ষে কিন্তু একদম না মানাটা তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ চীন যথেষ্ট শক্তিশালী দেশ তারা সবাই জানে, এবং চীনের সঙ্গে কিন্তু তাদের বাণিজ্যিক লেনদেনও অনেকটাই বেশি। সো এটি খুব ইম্পর্ট্যান্ট একটি আর্টিকেল, তোমরা পড়ে রাখতে পারো। এবং এই প্রসঙ্গে আমি একটু ডিটেলসে বলতে চাইবো যে ইস্ট এশিয়া সামিট রয়েছে, সেই ইস্ট এশিয়া সামিট সম্বন্ধে একটু ডিটেলসে আমি আলোচনা করতে চাইবো। সো ইস্ট এশিয়া সামিট যেটি রয়েছে এটি 2005 সালে এস্টাবলিশ, এটি একটি ফোরাম বলতে পারো, এটি একটি প্ল্যাটফর্ম। 18টি দেশের মধ্যে 18টি দেশের যে লিডার্স রয়েছে তাদের একটা ডায়ালগ, স্ট্র্যাটেজিক ডায়ালগ এবং কোঅপারেশনের একটা প্ল্যাটফর্ম, মেনলি ইন্ডো প্যাসিফিক রিজিয়নের যে পলিটিক্যাল সিকিউরিটিজ এবং ইকোনমিক ইস্যুস রয়েছে সেগুলো নিয়ে। সো ইস্ট এশিয়া গ্রুপিংয়ের যে কনসেপ্টে সেটা ফার্স্ট দিয়েছিলেন হচ্ছে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার মাহাতির বিন মোহাম্মদ 1991 সালে, এবং ফার্স্ট সামিট এটার অনুষ্ঠিত হয়েছিল কুয়ালালামপুর মালয়েশিয়ার, এবং সেটি হয়েছিল 14ই ডিসেম্বর 2005। এবং এটি তোমরা জেনে রাখো যে ইন্ডিয়া কিন্তু ইস্ট এশিয়া সামিটের একটা ফাউন্ডিং মেম্বার, মানে এটি যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই কিন্তু ইন্ডিয়া এর মেম্বার, এবং টোটাল ইস্ট এশিয়া সামিটের মেম্বার কান্ট্রিজ হচ্ছে 18, এবং তার মধ্যে 10টি মেম্বার কান্ট্রি তারা কিন্তু যারা এশিয়ান গ্রুপভুক্ত, তোমরা জানো এশিয়ান গ্রুপভুক্ত দেশগুলো হচ্ছে 10টি, তাদের নাম হচ্ছে ব্রুনেই, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম, এবং তার সঙ্গে আরও 8টি দেশ রয়েছে যারা হচ্ছে অস্ট্রেলিয়া, চায়না, জাপান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া, রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস। এবং ইস্ট এশিয়ান সামিটের যে
যে কান্ট্রিগুলো রয়েছে তারা ওভারঅল কিন্তু ওয়ার্ল্ডের পপুলেশনে 54%কে হোল্ড করে এবং টোটাল ওয়ার্ল্ডের জিডিপি বা গ্লোবাল জিডিপির 58%কে তারা হোল্ড করে। এবং ইস্ট এশিয়া সামিটের যে চেয়ারম্যান হন তিনি কিন্তু এশিয়ানের যে যিনি চেয়ারম্যান সেই চেয়ারম্যান অনুসারেই কিন্তু এই সামিটের চেয়ারম্যান নিযুক্ত হন। এবং এশিয়ান মেম্বার স্টেটসে তোমরা জানো যে 10টি দেশ রয়েছে, তাদের মধ্যেই কিন্তু এই চেয়ারটি রিভলভ করে। এবং বর্তমানে কিন্তু যেহেতু এশিয়ান যে গ্রুপ রয়েছে তার চেয়ারম্যানশিপে আছে ভিয়েতনাম, সুতরাং ভিয়েতনামই কিন্তু বোথ এশিয়ান এবং ইস্ট এশিয়া সামিট দুটোরই চেয়ারম্যান। এরপরের আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ, ভারতকে কটাক্ষ চীনের, যেটি রিলেটেড হচ্ছে আরসিইপি যে এগ্রিমেন্টটি বর্তমানে খুব সম্প্রতি সাইন হয়েছে 15টি দেশের মধ্যে, যেখানে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এই এগ্রিমেন্টটি সাইন করার জন্য, কিন্তু ভারত কিন্তু এই এগ্রিমেন্ট থেকে সরে এসছে। এবং চীন কিন্তু ভারতকে খোঁচা দিয়ে যেটা বলেছে যে আরসিপির মতো বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্য চুক্তিতে কিন্তু সই না করা ভারতের কৌশলগত ভুল, কারণ এর মাধ্যমে কিন্তু ভারত অর্থনৈতিক উন্নতির সুযোগ হাতছাড়া করলো। কিন্তু ভারতের পক্ষ থেকে যে যুক্তিটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আরসিপিতে যদি যোগ দেওয়া যেত তাহলে কিন্তু ভারতের এগ্রিকালচার এবং ডেয়ারি যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটা কিন্তু বিপদের মুখে পড়ে যেত, কারণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ কিন্তু তাদের ডেয়ারি প্রোডাক্টস খুব সস্তায় ভারতে এক্সপোর্ট করতো, এবং তার ফলে কিন্তু আমাদের যে ডোমেস্টিক ডেয়ারি এবং এগ্রিকালচার ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো কিন্তু লসের মুখ দেখতো। সো ভারত খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছে আরসিইপি থেকে সরে আসার সিদ্ধান্তটি। এবং তারা যেটা বর্তমানে ইন্ডিয়ার যে অবস্থান এই আরসিইপির এগ্রিমেন্টে কিন্তু তারা একটা অবজারভার স্টেট হিসেবে রয়েছে, এবং তারা এই এগ্রিমেন্টটাকে অবজার্ভ করবে, এবং ভবিষ্যতে যদি মনে হয় যে আরসিইপি এগ্রিমেন্টে সই করলে ভারতের ইকোনমিক বেনিফিট হবে, সো তখন কিন্তু নয়াদিল্লি এই এগ্রিমেন্টটি সাইন করবে, এই কথাই বলা হয়েছে। এরপরের আর্টিকেলটি রয়েছে এলনের ট্যাক্সিতে মহাকাশ পাড়ি। অ্যাকচুয়ালি যেটি রয়েছে যে এলন মাস্ক যে রয়েছেন, এলন মাস্কের যে সংস্থা আমরা জানি স্পেস এক্স, সেই স্পেস এক্সের উদ্যোগে রবিবার রাতে কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের একটি রকেট ফ্যালকন রকেট, সেই রকেটটি কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং সেখানে কিন্তু 4 জন নভোশ্চরকে নিয়ে এই রকেটটি রওনা দিয়েছে। এবং এটির যে নাম, এই মিশনটির যে নাম, তার নাম হচ্ছে ক্রু 1 মিশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রু 1 মিশন। এবং এই রকেটটিতে যারা যারা নভোশ্চর রয়েছেন তারা হলেন মিশন স্পেশালিস্ট শ্যানন ওয়াকার, ভেহিকল পাইলট ভিক্টর গ্লোভার, কমান্ডার মাইক হপকিন্স ও মিশন স্পেশালিস্ট সোইচি নোগুচি। আচ্ছা, এখানে তোমরা জেনে রাখো যে প্রথম 3 জন যাদের কথা বলা হলো তারা কিন্তু আমেরিকার এবং অর্থাৎ নাসার, এবং চতুর্থ জন হচ্ছেন জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির, এবং তারা এই স্টেশনে 6 মাস থাকবেন। এবং স্পেস এক্সের পরবর্তী যে মিশনটি রয়েছে, ফেরিটি রয়েছে, সেটি কিন্তু 2021-এর মার্চে রওনা দেবে, এবং 2021-এর এপ্রিলে এই 4 জন অভিযাত্রী যখন ফিরবেন সেই যাত্রা কমান্ডারের দায়িত্ব কিন্তু থাকবেন হচ্ছে শ্যানন ওয়াকার। এবং এখানে যেটি বলা হয়েছে যে মিশন স্পেশালিস্ট যার নাম বললাম সোইচি নোগুচি, যিনি জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সদস্য, সেখানে তিনি কিন্তু বিশ্বের একমাত্র নভোশ্চর যিনি 3বার 3 ধরনের রকেটে মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। সো এটি তোমাদের শর্ট এমসিকিউ হিসেবে আসতে পারে, তোমরা নোট করে রাখতে পারো যে এলন মাস্কের যে অর্গানাইজেশন স্পেস এক্স সেটি কিন্তু 4 নভোশ্চরকে পাঠিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, এবং সেই মিশনটির নাম হচ্ছে ক্রু 1 মিশন। এর পরের আর্টিকেলটি হেডিং ডাকবাক্সে ভোট দিন। অ্যাকচুয়ালি আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে, সেখানে কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়েছে, এবং আগে কিন্তু কখনো ডাকযোগে এত বেশি ব্যালট পাঠানো হয়নি। সো আমাদের দেশেও কিন্তু এই পোস্টাল ব্যালটের প্রভিশন রয়েছে কাদের ক্ষেত্রে, যারা এই ইলেকশন ডিউটির সঙ্গে জড়িত থাকেন, অনেক সময় তাদের পক্ষে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে ভোট দেওয়া সম্ভব হয় না। সো ওই দেশের অনুকরণে যেটা এই আর্টিকেলের মাধ্যমে বলা হচ্ছে যে আমেরিকার
কে অনুসরণ করে কিন্তু আমাদের দেশও কিন্তু এই পোস্টাল ব্যালটের যদি যে প্রভিশনটা রয়েছে সেটিকে যদি আরও বেশি এক্সপ্যান্ড করে, তাহলে কিন্তু বিভিন্ন মানুষের পক্ষে, যেমন বিশেষত পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, যারা অন্যান্য রাজ্যে এবং অন্যান্য জায়গায় কাজ করতে যান, তাদের কিন্তু অনেকেই ভোট দিতে পারেন না। সো পোস্টাল ব্যালটের প্রভিশনটা কিন্তু তাদের জন্য খুব হেল্পফুল হতে পারে, এবং তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু এই পোস্টাল ব্যালটকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। সো এগুলি ছিল কালকের এবং আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে অন্যতম, যেগুলো তোমাদের কাজে লাগবে। সো আজকের একটা কোশ্চেন দিয়ে আমি শেষ করতে চাইবো। আমি চাইবো যে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট সেকশানে তোমরা জানাবে। কোশ্চেনটা হচ্ছে, আমাদের যে কনস্টিটিউশনের যে সিটিজেনশিপ যে আর্টিকেলস রয়েছে 5 to 11, সেখানে কিন্তু সিটিজেনশিপের যে কনসেপ্টটা, সিটিজেনশিপের ক্ষমতা, সিটিজেনশিপ অ্যাক্ট তৈরির যে ক্ষমতা, সেটা কিন্তু পার্লামেন্টকে দেওয়া হয়েছে, এবং পার্লামেন্ট সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রণয়ন করেছে। তোমাদের যে কোশ্চেনটা আমি করতে চাইছি সেটা হচ্ছে যে, এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 রয়েছে, আজ পর্যন্ত মানে আজকে ডেট অবধি এই সিটিজেনশিপ অ্যাক্টটি কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে বা কতবার সংশোধিত হয়েছে, ঠিক এই নাম্বারটি মানে অ্যাকচুয়াল কতবার আজ অবধি সিটিজেনশিপ অ্যাক্ট সংশোধন হয়েছে, তোমরা এই নাম্বারটি আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বা কমেন্ট সেকশানে আমি তোমাদের সঠিক অ্যান্সারটি বলে দেবো, কিন্তু তার আগে চাইবো তোমরা নিজেরা এই অ্যান্সারটি কমেন্ট সেকশানে জানাও। সো থ্যাংক ইউ, পড়াশুনো করো মন দিয়ে, ধন্যবাদ।